দুই নাগিন ও ডাইনি পর্ব ২। ডাইনিকে হারানোর পর সোনালি ও রূপালি শান্তিতেই দিন কাটাচ্ছিল। সেই ছোট সাপটি যে প্রথম পাটে সাহায্য করেছিল তার সাধনা পূর্ণ করে এখন এক শক্তিশালী নীল নাগে পরিণত হয়েছে। তার নাম দেওয়া হল নীলকণ্ঠ। সে এখন সোনালি আর রূপালির আস্তানা পাহারা দেয়। তারা সেই ছোট সাপটিকে ভাই হিসাবে গ্রহণ করে। সোনালি তাকে বলে, নীলকণ্ঠ ভাই, তুই আজ আমাদের মুখ উজ্জ্বল করেছিস। সেই দিন তুই যদি ডাইনিকে বাধা না দিতিস তবে হয়তো আজ আমরা এই নাগমণি হারাতাম। তোর সাহসের কারণেই আজ তুই সাধারণ সাপ থেকে এক শক্তিশালী নাগে পরিণত হতে পেরেছিস। দিদি, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আপনারাই আমাকে সাহস দিয়েছেন। এখন থেকেই নীলকণ্ঠর প্রাণ থাকতে নাগমণির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। কিন্তু মনে রাখিস ভাই, শক্তি বাড়ার সাথে সাথে শত্রুও বাড়ে। ওই ডাইনি মারা গেলেও তার অশুভ আত্মা বা তার কোনো আত্মীয় আবার ফিরে আসতে পারে। আজ থেকে তুই শুধু আমাদের ভাই নোস, তুই এই নাগমণির প্রধান রক্ষক। তোকে আরও সতর্ক থাকতে হবে। আমি প্রস্তুত দিদি। যে বিপদই আসুক আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়াব। জঙ্গলের এক কোণে ডাইনির সেই পড়ে থাকা কঙ্কাল পড়ে রয়েছে। হঠাৎই সেখানে বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং এক ভয়ঙ্করী ডাইনি আবির্ভূত হয়। সে হল মৃত ডাইনির বোন লটপটি ডাইনি। বাবা, আমার বোনটা তো দেখছি একদম শুটকি মাছের মতো শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। ইসরে, এই দশা করল কে? নিশ্চয়ই ওই ল্যাজওয়ালা নাগিনগুলো। সে তার জাদুর ঝাড়ু দিয়ে কঙ্কালের মাথায় একটা বাড়ি দেয়। এই বোন, ওঠ বলছি, অনেক তো ঘুমালি, এবার ওঠ। তোর জন্য আমি পাতাল থেকে স্পেশাল পচা ব্যাঙের স্যুপ এনেছি। ওঠ এবার, প্রতিশোধ নিতে হবে তো। হিল্লে বিল্লে লটপটি, নাগিনদের করব চটপটি। আয় বোন, ফিরে আয়। ডাইনিটা জেগে ওঠে, কিন্তু তার একটা কান লাল এবং একটু বাঁকা হয়ে থাকে। ওরে লটপটি, তুই আমাকে বাঁচালি, কিন্তু আমার একটা কান কেন কাজ করছে না? আরে ওটা জাদুর সাইড এফেক্ট। এখন কান নিয়ে চিন্তা না করে চল ওই নাগিনদের 12টা বাজাই। ওদের ওই নীলকণ্ঠ ভাইকেও আমি জাদুর ললিপপ বানিয়ে খেয়ে ফেলব। লটপটি, তাড়াতাড়ি তোর তন্ত্রমন্ত্র শুরু কর। দেখ তো ওই নাগিনগুলো এখন কি করছে। আরে থাম না বোন, জাদুর হাঁড়ি কি আর তোর হাতের ঘড়ি? একটু মশলাপাতি দিতে দে। এই নিলাম পচা ব্যাঙের ঠ্যাং, আর এই দিলাম মরা ইঁদুরের ল্যাজ। ঘিন 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 হয়ে যা রঙিন। আয় জাদুর আয়না, এখন ঢং করিস না। হরে মরণ, দেখ বোন দেখ, ওই নীলকণ্ঠ ছেলেটা কেমন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন মোড়ের মাথার দারোয়ান। ওর ফনাটা তো দেখে একদম তালপাতার পাখার মতো। ইচ্ছে করছে জাদুর কাঁচি দিয়ে একটু ছেঁটে দিই। তোর ফাজলামি বন্ধ কর। ভালো করে দেখ নাগমণিটা কোথায় রেখেছে। আরে বাবা, অত চিল্লাইস না তো, আমার জাদুর ব্যাটারি ডাউন হয়ে যাবে। এই তো দেখছি নাগমণিটা তো ঝকঝক করছে। ওরে বাবা, যা আলো! ওটা দিয়ে তো ডজন খানেক টর্চ লাইট বানানো যাবে। আচ্ছা বোন, ওই মণিটা দিয়ে কি চুলার আগুন জ্বালানো যায়? তাহলে আর কাঠ কুড়োতে হতো না। তুই কি আস্ত পাগল? এখন পরিকল্পনা কর কিভাবে ওদের ওই আস্তানা থেকে নাগমণি আনা যায়।
চিন্তা করিস না বোন, আমার মাথায় একখানা লটপটি আইডিয়া এসেছে। আস্তানার সামনে হঠাৎ করে একটা গাছ গজিয়ে ওঠে, যাতে টকটকে লাল আর সোনালি রঙের ফল ধরে আছে। ফলগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। নীলকণ্ঠ আর রূপালী সেখানে দাঁড়িয়ে আছে। ওরে বাবা, রূপালী দিদি, দেখেছি সেই ফলগুলো কি লাল টকটকে! মনে হচ্ছে কামড় দিলেই মধু বেরোবে। আমার তো পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। দাঁড়া নীলকণ্ঠ, তাড়াহুড়ো করিস না। এই গাছটা তো আগে এখানে ছিল না, হঠাৎ কোত্থেকে এলো? আরে দিদি, তুই সবসময় সবকিছুতে সন্দেহ করিস। হয়তো নাগমণির আলো পেয়ে গাছটা খুশিতে এক রাতে বড় হয়ে গেছে। আমি তো একটা খেয়েই ছাড়ব। নীলকণ্ঠ যেই একটা ফলে কামড় দিল, অমনি তার গলার আওয়াজ পাল্টে গিয়ে একদম ছোট বাচ্চার মতো চিকন হয়ে গেল। ওরে বাবা, দিদি, আমার গলাটা এমন হয়ে গেল কেন? মনে হচ্ছে আমি বাঁশি বাজাচ্ছি। নীলকণ্ঠ, তোর এ কি দশা? তুই তো এখন নাগ না, একদম ব্যাঙের ছানা হয়ে গেছিস। তখনই সেখানে নাগিন সোনালি এসে হাজির হয়। থাম তোরা। নীলকণ্ঠ, তুই কোনো সাধারণ ফল খাসনি, এটা কোনো জাদুকরি ফল। এই দেখ, গাছের পাতাগুলো কেমন কিলবিল করছে। কেমন বুঝলি নীল চ্যাংড়া? আমার জাদুর ফল খেয়ে এখন তো তোর গলা দিয়ে বাঘের বদলে বিড়ালের ডাক বেরোচ্ছে। এখন দেখি কেমন করে নাগমণি পাহারা দিস। নীলকণ্ঠ, ভয় পাস না। তুই দ্রুত ঝর্ণার জল খেয়ে আয়, তাহলেই জাদুর নেশা কেটে যাবে। রূপালী, তুই ওকে নিয়ে যা, আমি এই মায়াবী গাছটাকে ভস্য করছি। নীলকণ্ঠ আর রূপালী দ্রুত ঝর্ণার দিকে যাচ্ছে। নীলকণ্ঠ মাঝে মাঝে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তার চিকন গলার আওয়াজ শুনে সে নিজেই নিজের মুখ চেপে ধরছে। উফ দিদি, পা দুটো যেন চলছেই না। আর এই গলার আওয়াজ, ইস, কোনো পশু শুনলে তো আমার ইজ্জত থাকবে না। চুপ কর নীলকণ্ঠ, বেশি কথা বললে জাদুর আসর বাড়বে বই, কমবে না। ওই দেখ, ঝর্ণা দেখা যাচ্ছে। তুই ঝটপট গিয়ে পেট ভরে জল খেয়ে নে। হি হি হি, কেল্লা ফতে। বোন দেখ, সোনালি একা হয়ে গেছে আর নীল চ্যাংড়া ঝর্ণার জল খেতে দৌড়াচ্ছে। কিন্তু ও কি আর জানে যে ঝর্ণার জলে আমি আগেই ঘুম পাড়ানে জাদুর ধুলো মিশিয়ে দিয়েছি। দারুণ কাজ করেছিস লটপটি। নীলকণ্ঠ জল খেলেই গভীর ঘুমে তলিয়ে যাবে, আর এই সুযোগে যা করার করতে হবে। নীলকণ্ঠ ঝর্ণার কাছে গিয়ে অঞ্জলি ভরে জল খাচ্ছে। শান্তি। মনে হচ্ছে গলাটা একটু পরিষ্কার হয়েছে। দিদি, আমার মনে হয় আমি এখন ঠিক বলতে বলতেই নীলকণ্ঠের চোখ জড়িয়ে আসে এবং সে ঝর্ণার পাড়েই ধপাস করে শুয়ে পড়ে, নাক ডাকতে শুরু করে। নীলকণ্ঠ, এ কি? জল খেয়ে তোর গলা ঠিক হওয়ার কথা, তুই ঘুমিয়ে পড়লি কেন? ওঠ নীলকণ্ঠ, ওঠ বলছি। বোন নীল চ্যাংড়া তো কুপোকাত, এখন ওই রূপালীকে সরাতে হবে। আমি জানি রূপালী রাজকুমারদের গল্প শুনতে খুব ভালোবাসে। আমি এখন আমার জাদুর লাঠি দিয়ে একখানা ভুয়া রাজকুমার বানাবো। ভুয়া রাজকুমার? সেটা দিয়ে কি হবে? আরে দেখোই না, এই রাজকুমারের চেহারায় থাকবে মায়া আর কথায় থাকবে জাদুর সম্মোহন। রূপালী ওর প্রেমে পড়ে নীলকণ্ঠকে ফেলে রেখেই ওর পিছু পিছু গহীন জঙ্গলে চলে যাবে। তারপর সোনালি একা হয়ে পড়বে। ঘিন 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 হয়ে যা রঙিন, মায়াবী রাজকুমার ঝরনার পাড়ে গিয়ে হ হ হিন।
লটপটি ডাইনির জাদু শক্তিতে মায়াবী রাজকুমার তৈরি হয়। সে ঝর্ণা পথে যেতে থাকে। সেখানে রাজকুমার দেখে রূপালী নীলকণ্ঠকে নিয়ে বসে আছে। হে সুন্দরী বনদেবী, আমি এই রাজ্যের রাজকুমার। পথ হারিয়ে এই রূপসী ঝর্ণার ধারে এসেছিলাম, কিন্তু এখন দেখছি ঝর্ণার চেয়েও সুন্দর কাউকে আমি খুঁজে পেয়েছি। আপনি কি আমাকে পথ দেখিয়ে গহীন বনের ওই মায়াবী প্রাসাদে নিয়ে যাবেন? আমি তো নাগিন, আর আমার ভাই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কিভাবে ভাইকে একা ফেলে যাই রাজকুমার? আপনার ভাই তো শুধু ঘুমোচ্ছেন, উনি নিরাপদ। কিন্তু আমাকে যদি আপনি সাহায্য না করেন, তবে বন্য পশুরা হয়তো এই রাজকুমারকে আজকেই খেয়ে ফেলবে। দয়া করে আমার সাথে চলুন, আপনার জন্য আমি একটি বিশেষ উপহার রেখেছি। রূপালী নীলকণ্ঠের দিকে একবার তাকায়, কিন্তু রাজকুমারের মায়াবী চোখের দিকে তাকিয়ে সে নীলকণ্ঠকে একা রেখেই রাজকুমারের পেছনে হাঁটতে শুরু করে। সোনালি একা আস্তানায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে আগের সেই মৃত ডাইনি আর লটপটি হেঁটে আসে। সোনালি তাদের দেখে পাথর হয়ে দাঁড়িয়ে যায়। এই কিভাবে সম্ভব? আমি তো নিজের হাতে তোকে ভস্ম করেছি। তুই তো মারা গিয়েছিলি, তাহলে তুই এখানে কিভাবে দাঁড়িয়ে আছিস? সোনালি, তুই ভেবেছিলি এত সহজে আমাকে শেষ করে দিবি? মরলেও আমার আত্মা শান্ত হয়নি। আর এখন আমার সাথে আছে আমার বোন লটপটি। ওরে মরণ, সোনালির মুখটা তো দেখ বোন, একদম মনে হচ্ছে যেন মরা ইলিশ মাছ দেখেছে। সোনালি দিদি, আমার বোনকে তো তুই পটল তুলতে পাঠিয়েছিলি, কিন্তু আমি ওকে আবার জাদুর আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়ে এসেছি। কেমন বুঝলি? তার মানে তোরা দুই বোন? এটা তোদের কোনো বড় ষড়যন্ত্র। নীলকণ্ঠ আর রূপালী কোথায়? কি করেছিস ওদের সাথে? ওরা এখন জমের দুয়ারে কড়া নাড়ছে। সোনালি, আজ কেউ আসবে না তোকে সাহায্য করতে। আজ এই নাগমণি আর তোর অহংকার সব আমি মাটির সাথে মিশিয়ে দেব। আর শোন সোনালি, মণিটা দিয়ে দে, ওটা দিয়ে আমি আমার কানের দুল বানাবো। তুই তো এখন একা, বেশি বেশি করিস না কিন্তু, নইলে তোকেও আমি জাদুর ললিপপ বানিয়ে চুষে খাবো। তোরা ভুল করছিস ডাইনি। আমি একা হলেও এই নাগমণির তেজ তোদের ভস্ম করে দেবে। সোনালি নাগমণির কাছে যায়, কিন্তু হঠাৎ দেখে নাগমণি কোনো কাজ করছে না, তার আলো ক্রমশ নিভে যাচ্ছে। রূপালী রাজকুমারের পেছনে হাঁটতে হাঁটতে এক বিশাল কালো পাথরের সামনে এসে পৌঁছায়। রাজকুমার, প্রাসাদ কোথায়? আমরা তো এক অন্ধকার গুহার সামনে চলে এসেছি। বোকা নাগিন, রাজকুমার তোকে পথ দেখায়নি, তোকে তোর ধ্বংসের পথে নিয়ে এসেছে। রাজকুমার হঠাৎ ধোঁয়ায় পরিণত হয় এবং সেই ধোঁয়া থেকে লটপটি ডাইনির কণ্ঠ ভেসে আসে। পাথরের গা থেকে বিশাল শিকল বেরিয়ে এসে রূপালীকে জড়িয়ে ধরে। সোনালি যখন ডাইনিদের সাথে লড়াই করছে, ঠিক তখনই ঘুমন্ত নীলকণ্ঠের কাছে এক রহস্যময় ছায়া এসে দাঁড়ায়। সে ডাইনি নয়, অন্য কেউ। দিদি, পালাও, বিপদ! লটপটি যেই মণিটা ধরতে যাবে, ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল সাদা সারস বিদ্যুৎ বেগে নেমে আসে। সে তার ঠোঁট দিয়ে নাগমণিটা ছোঁ মেরে তুলে নেয়। কি? এই সাধারণ পাখির এত সাহস আমার চোখের সামনে দিয়ে মণি নিয়ে গেল? লটপটি, জাদুকর, পাখিটাকে পাথর বানিয়ে দে। লটপটি যেই না জাদু করতে যাবে, অমনি এক বিশাল অদৃশ্য জাদুশক্তি আঘাত করে ডাইনিদের মাটিতে ফেলে দেয়। এই সারস পাখিটাকে? এটা কি আমাদের কোনো বন্ধু নাকি নতুন কোনো শত্রু?
নাগমণি তো এখন নিপদে।